নমস্কার, সৃষ্টি সকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে আমরা কিছু কিছু অনুষ্ঠান করে থাকি যেগুলো আপনাদের কাছে কিছু সচেতনতার বার্তা দেওয়ার জন্য। ঠিক এই 2024 সালের একবারে শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। এই বছরটা যখন শুরু হয়, আমার সাথে আজকে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন শ্রেয়সী চট্টোপাধ্যায়, আমি তার কাহিনী আপনাদের শোনাব আর তার মুখ থেকেও শুনে নেব সেই সমস্ত ঘটনাবলী। ঠিক এই বছরেই গোড়ার দিকে শ্রেয়সী একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং স্বাভাবিকভাবেই মানুষ অনেক সময় তার কী রোগ হয়েছে স্বাস্থ্য সম্পর্কে আমাদের অসচেতনতাই আমাদের অনেক সময় অনেক বিপদে ফলে। দীর্ঘমেয়াদী হয় আমাদের ঠিক প্রকৃত চিকিৎসা। আপনারা এরকম অনেক ঘটনা আপনাদের নিজেদের সাথেও ঘটেছে বা আপনাদের পরিচিত পরিজনদের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে শুধু চাই আপনাদের প্রকৃত অর্থে সচেতন করে তুলতে, যাতে আপনার সাথে যেন ঠিক এইরকম ঘটনাটা না হয়। আমার সাথে উপস্থিত আছে শ্রেয়সী চট্টোপাধ্যায়, সৃষ্টি সকাল চ্যানেলের পক্ষ থেকে তাকে স্বাগত। নমস্কার। আমরা আজ অনেক আলোচনা করব, কিন্তু প্রারম্ভেই আলোচনার শুরুতেই জেনে নেব তার কাছ থেকে যে একটা বিপদ সংকুল পরিস্থিতি, শারীরিক চরমভাবে ক্ষতি, ঠিক কিভাবে শুরু হলো শ্রেয়সী? এই প্রথম থেকে যদি একটু আমাদের দর্শকদের শোনাও, কিভাবে তোমার এই সমস্যাগুলো শুরু হলো? এই সমস্যা শুরুর কথা যদি বলি দাদা, তাহলে এটা অনেকটা পিছিয়ে যেতে হবে। মানে যেগুলো এখন আমি যদি হিসেব মেলাতে বসি, তাহলে হয়তো আমি বুঝতে পারছি যে এই সমস্যাগুলো ছিল অ্যাকচুয়ালি একদম সেই ছোটোবেলা থেকে। কিন্তু 2022-এর মাঝামাঝি সময় থেকে এই সমস্যার প্রকটতা বাড়তে থাকে। 2022-এর মোটামুটি আগস্ট মাস করে তখন শুরু হয় আসলে আমার বিভিন্ন রকম ব্যথা, বিভিন্ন রকম জয়েন্টস পেন। এগুলো যদিও অনেক আগে থেকেই আমার ছিল, বারবার করে হচ্ছিল। সবার প্রথম হলো দাঁতে একটা ইনফেকশান, দাঁতের ইনফেকশান ভালো হতে হতেই দেখা যাচ্ছে কানের ইনফেকশান, কানের ইনফেকশান ভালো হতে হতেই দেখা গেল আমার এই ঘাড়ে প্রচণ্ড ব্যথা হতো। সেই ঘাড়ের ব্যথা নিয়ে, এবং বলে রাখি এই যখনই যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি সেই ডাক্তারের কাছে গেছি, সাথে সাথে চিকিৎসকের কাছে, একদমই সাথে সেই চিকিৎসকদের কাছে গেছি। যেমন ধরুন দাঁতে সমস্যা হলে মানুষ কোথায় যায়? দাঁতের ডাক্তারের কাছে যায়। কানে হলে ইএনটির কাছে যায়, এরকম গেছি। কিন্তু তখন সেই মুহূর্তে তারা যে ওষুধ দিয়েছেন আমি খেয়েছি, খেয়ে কিন্তু আমি ভালো হয়ে গেছি। কিন্তু দেখা গেছে ব্যাপারটা আবারও ফিরে এসছে। এই বলে যখন এরকম ঘাড়ে ব্যথা হলো, সেই সময় আমি এক্সরে করাই, একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাই। তিনিও বলেন যে ঘাড়ের ব্যথা হচ্ছে, এই মুহূর্তে আপাতত তো ব্যথা নিরামক যে ওষুধ পেন কিলার খেতে হবে, খেলে তাহলে তোমার ব্যথা ভালো হয়ে যাবে। তারপরে যখন ব্যথা কমবে তখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে তার সঙ্গে পরামর্শ করার জন্য। এই ব্যথার ওষুধ খাওয়ার পরে ব্যথা কমতে দেখা গেল আমার সামান্য কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা হলো। সেটার জন্য আবার দেখা গেল আমি কিছু নির্দিষ্ট ওষুধ খেলাম। খাওয়ার পর সেটাও যখন কমে এরপরে ডাক্তারবাবুর কথা মতো আমি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাই। তিনিও আবার আমাকে বললেন যে এই ঘাড় থেকে একটা এরকম কিছু হাড় বা কিছু যেটা গিয়ে নার্ভকে চেপে দিচ্ছে এবং সেখান থেকে ব্যথাটা হচ্ছে, তো আরও একটু ব্যথার ওষুধ কিছুদিন খেতে হবে। এইভাবে এই ব্যথার ওষুধ খেতে কিন্তু শুরু হলো আমার প্রথম শরীরটা ফুলে যেতে আরম্ভ করলো। তো শরীরটা যখন ফুলতে আরম্ভ করলো, আমি কিন্তু তৎক্ষণাৎ আবার সেই ডাক্তারের কাছে, সেই ফিজিওথেরাপিস্টের কাছে যাই, গিয়ে বলি যে উনি তখন কিন্তু বলেছিলেন যে যেভাবেই ফোলাটা বেড়েছে আবার ঠিক সেইভাবেই ফোলাটা কমেও যাবে। তো তার কথা মতো কিন্তু ধীরে আবার 5-6 দিন পর থেকে ফোলাটা কমতেও শুরু করলো।
কিন্তু মানে মুখের ফোলাটা কমে গেলেও পা আর পেটের ফোলাটা কিন্তু কমলো না। পায়ের ফোলাটা যথেষ্টভাবেই ছিল এবং পেটের ফোলাটাও ছিল। তো এইভাবে যখন কমছে না, কিন্তু তখন আমি একটি বেসরকারি স্কুলে প্রধান শিক্ষিকার পদে ছিলাম। তখন কিন্তু আমি যথারীতি স্কুলে যাওয়া আসা করছি, পড়াচ্ছি, যাচ্ছি আসছি, শরীরে কষ্ট হতো, একটু না ঝিমুনি ভাব আসতো। এবং মানে শুরুটা সত্যি কথা বলতে এই যে সমস্যাগুলো শুরু হলো এর একদম গোড়ার দিকে হয়েছিল ভীষণভাবে একটা মানসিক মানে বিষণ্ণতা, মানে কিছুই ভালো লাগতো না। হ্যাঁ, কিছুই ভালো লাগতো না, খেতে ভালো লাগতো না, শুতে ভালো লাগতো না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না, এমনকি কারোর সঙ্গে বন্ধুদের সাথে ফোনে গল্প করতেও ভালো লাগতো না। ফোনটা এলে ফোনটা পাশে রেখে দিতাম, সাইলেন্ট করে দিতাম, এরকম। এই দিয়েই কিন্তু আসল ঘটনার সূত্রপাত হলো। আচ্ছা, এবং সেই সময়টা মানে একটা যখন ডিপ্রেসড মাইন্ড, সাথে সাথে বিভিন্ন ধরনের চিকিৎসকদের বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যালি টেস্ট, এইগুলোর মধ্যে একটা পথ হাঁটতে মানে হয়েছে। মানে তাহলে আবারও বলি আর কি তার পরের ঘটনাটা। মানে যখন ধরুন যে এরকম ফুলতে শুরু করলো, মানসিক অবসাদ আসছে, ভালো লাগছে না, আমি কিন্তু পাল্টে পাল্টে বিভিন্ন ডাক্তারের কাছে যাই এবং সেখানে গিয়ে আমার এই সমস্যাগুলোর কথা বারে বারে বলতে থাকি। সেই অনুযায়ী কিছু সামান্য আমার টেস্টও হয়েছিল, কিন্তু টেস্টেও কিন্তু কিছু সেইভাবে ধরা পড়ছে না। তো তখন আমি আবারও আরেকজন কলকাতার দিকে, মানে যখন ধরুন আমরা তো ছোট মফস্বল শহরে থাকি, সেখানে যখন হচ্ছে না বলে কলকাতাতেও গেলাম, সেখানেও প্রথম একজন জেনারেল ফিজিশিয়ানকে আমি দেখিয়েছিলাম। তিনি আমাকে বললেন যে আমার মনে হচ্ছে আপনি ভীষণভাবে খুব দুশ্চিন্তা করছেন, আপনার জীবনযাত্রায় হয়তো কোনো সমস্যা আছে। তো আমি তখন বলেছিলাম যে না ডাক্তারবাবু, আমার তো সেরকম কোনো সমস্যা নেই, আমি একটি স্কুলে প্রধান শিক্ষিকার পদে আছি, আমার সংসারে কোনো রকমের অসুবিধা নেই, না কোনো সামাজিক অসুবিধা, না কোনো আর্থিক অসুবিধা, বা আমি কিন্তু আমার একটি ছোট্ট 8 বছরের মেয়ে আছে, তাকে নিয়ে আমার বাড়িতে পরিবার পরিজন নিয়ে আমি ভীষণই ভালো, আমি খুব হ্যাপি, কিন্তু তা সত্ত্বেও আমার এই সমস্যাগুলো আসছে। তো উনি তখন বললেন যে হতে পারে, কিন্তু সব কিছু থাকার পরও একটা মানসিক অবসাদ, সেখান থেকেই এগুলো হচ্ছে, কোনো ব্যাপার না, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তো ঠিক আছে, ওনারা যখন বলে দিলেন যে সবটাই মনের অসুবিধা, আমি সেই নিয়ে কিন্তু আবার ফেরত এলাম, আমার যে বাড়ি যেখানে, সেখানে ফেরত এলাম। এবং এক কথায় সেই এত জায়গায় ঘোরাফেরার পরে যখন কিছু ধরা পড়ছে না এবং ঘটনাটা এই মানসিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আমার মনে হলো এই যে পেটের যে একটা সমস্যা হচ্ছে, মানে ততদিনে না আমার হজমেরও সমস্যাটা বেড়ে গেছে এবং মানে বারবার করে পটি হওয়া এবং এই ধরনের হজম না হওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে গেছিল। এবং আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে আমি না যখন স্কুটি চালাতাম, ওই রাস্তা উঁচু নিচু রাস্তায় যখন যেতাম, তখন না ফিল হতো এরকম যে পেটের ভেতরটা কীরকম যেন একটা টলমল করে উঠছে। তো এইটা যখন আমি বুঝতে পারলাম, তখন না আক্ষরিক অর্থে বাড়ির লোকজনদেরকে খানিকটা লুকিয়েই আমি নিজে থেকেই একটা ইউএসজি করতে গেছিলাম, যে দেখি কি বলেন ডাক্তারবাবু, সবাই তো বলছে যে কিছুই সমস্যা নেই, মানসিক সমস্যা। এই বলে আমি একটা ইউএসজি করতে গেলাম। সেখানে গিয়ে ডাক্তারবাবু তখন আমায় বলছেন যে আপনার সঙ্গে কি কেউ এসেছে? তো আমি না প্রথমে বুঝতে পারিনি, আমি বললাম না না, কেন, আমার সঙ্গে তো কেউ আসেনি, আমি একাই এসেছি। না তাহলে যদি কেউ থাকে কাউকে খবর দাও, আমি তাহলে তার সামনেই বলি। আমি বললাম না না ডাক্তারবাবু, আপনি বলুন না আমার কি হয়েছে। তখন উনি বললেন, মা আপনার না পেটে জল হয়ে গেছে। তো অ্যাসাইটিস যেটাকে বলে, আপনার পেটে জল হয়ে গেছে। আমি কিছুক্ষণ থমকে গেলাম, থমকে গিয়ে ডাক্তারবাবুকে বললাম আচ্ছা ঠিক আছে হয়েছে, তো সেটার থেকে এবার এখন কি করতে হবে আপনি সেটা লিখে দিন, আমি সেইভাবে আমি এগোবো। তো উনি প্রেসক্রিপশনে লিখে দিলেন। আমি তারপরে বাইরে বেরিয়ে এবার এখন চিন্তা করছি, স্কুটিতে স্টার্ট দিয়ে, বিশ্বাস করবেন না যে আমি এবার কোন দিক দিয়ে যাব। আমার বাড়িতে আমার 70 বাবা মা, আর শ্বশুর বাড়িতে আমার 60 শ্বশুর শাশুড়ি মা আছেন।
কার কাছে যাব? কারণ আমরা না ছোট থেকে এরকম সবাই কিছুটা হলেও জানি যে পেটে জল হয়ে যাওয়া মানে হয়তো ভয়ঙ্কর কোনো কঠিন রোগ হয়তো আমার হয়েছে, যেখান থেকে হয়তো আমি আর ফিরতে পারবো না, এরকম আমি ভাবছিলাম। যাই হোক, বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে গিয়ে কাউকে তো কিছু বলে আসিনি, তো তখন শুধু আমি বলেছিলাম যে আমি একটা ইউএসজি করেছি, তার রিপোর্ট এখনো দেয়নি। তো বাড়িতে সবাই মজা করছে যে কি হলো, কি ব্যাপার, খুব তো গেলি, মানে এরকম আর কি। এটা মজা করেই তারা জিজ্ঞেস করছে যে ডাক্তারের কাছে গেলি, তাহলে ডাক্তারবাবু কি বললেন, নতুন কি কিছু বললেন? আমি আর কিছু বলতে পারিনি। আমি ফিরে এসে আবার স্কুলে চলে যাই। আমার হাজব্যান্ডকে শুধু আমি বলেছিলাম যে মনে হয় যেন আমাদের সুখের দিনটা বোধহয় শেষ হয়ে এলো। তো তখনও পর্যন্ত ও না বুঝতে পারেনি যে কেন আমি এই কথা বলছি। তারপরে যখন একটু ইন্টারনেট ঘেটে দেখা গেছে যে পেটে জল হয়ে যাওয়া মানে যে কোনো কঠিন অসুখের বোধহয় শেষ কোনো ধাপ হয়তো হবে। হ্যাঁ, তারপর থেকে কিন্তু এটা জানার পরেও কিন্তু কেউ আমরা বসে থাকিনি, সঙ্গে সঙ্গে আবার ডাক্তারবাবুর কাছে গেছি। ঠিক আছে, তো যে ডাক্তারবাবুর কাছে ধরুন দিন 15 আগেও আমি গেছিলাম ঘাড়ের ব্যথা নিয়ে, তখনও তো তিনি আমায় হাত দিয়ে দেখেছেন, তখনও তিনি বুঝতে পারেননি যে আমার পেটে জল থাকতে পারে। সেদিনকে যখন আমি সেই ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু অবাক হয়ে গিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, এটা কি করে ফেললেন আপনি? তখন এ প্রশ্নের উত্তর তো আমার কাছেও ছিল না যে আমি কি করে ফেললাম, কারণ আমি নিজেও তো বুঝতে পারিনি যে কি করে এই ঘটনা ঘটলো। এমত অবস্থায় বলে রাখি যে আমার কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম বদ অভ্যাস নেই, বা আমার জীবনযাত্রায় এমন কোনো অভ্যেস নেই যা দিয়ে আমার এই ধরনের কোনো কঠিন সমস্যা হতে পারত। যাই হোক, পরের দিন আমার খুব ভালো মনে আছে, আর এটা হচ্ছে 2022-এর 6 আগস্টের কথা আমি বলছি। 2022-এর 7 আগস্ট আমার মেয়ের জন্মদিন। তো আমি বাড়ি ফিরে এসে তাদের সবাইকে বলেছিলাম যে কালকের দিনটা তোমরা সবাই আমাকে এই আলোচনার বাইরে রেখো, একটা দিন আমি চাই যে এটা নিয়ে যেন কোনো আলোচনা না হয়। কারণ সেই মুহূর্তে তখন আমি ভাবতে শুরু করেছিলাম যে হয়তো পরের 7 আগস্টটা আমার জীবনে আসবে কিনা আমি আর জানি না। যাই হোক, 7ই আগস্ট মেয়ের জন্মদিন খুব ভালো করে পালন করে 8 তারিখ আমি কিন্তু কলকাতায় চলে যাই একটি বেসরকারি হাসপাতালে। সেখানে গিয়ে ডাক্তারবাবুকে দেখাই। তিনিও কিন্তু দেখে অবাক হয়ে গিয়ে বলেন, আপনার যা পাস্ট হিস্ট্রি বলছেন তাতে কি করে এই সমস্যা হতে পারে, একে খুঁজে বের করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলে তিনি আমায় বললেন, আপনি ভর্তি হয়ে যান, পরের দিন আপনার সমস্ত কয়েকদিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা হবে। তো বাড়িতে আমার ছোট বাচ্চাটা আছে, তাকে তো সেদিন বলে যেতে পারিনি। আবার সেদিন ফেরত এসে পরের দিন গিয়ে একটি বেসরকারি হাসপাতালে আমি ভর্তি হই। সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই আমার যে পেটে সমস্যা হয়েছে বলে আমরা সেই রকমই লিভারের ডাক্তার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সেরকম একজনের কাছে গিয়ে ভর্তি হই। ভর্তি হয়ে সেখানে 3 দিনের মধ্যে আমার সমস্ত টেস্ট হয়, কিন্তু সেই টেস্টে কিচ্ছু ধরা পড়েনি যে এই টেস্টটার ভিত্তিতে আমার অমুক রোগটা হয়েছে, এরকম কিন্তু কিচ্ছু জানা যায়নি। তারপরে উনি বললেন যে কিছু তো ধরা পড়লো না, আপনাকে 15 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ছাড়ছি, কোথাও শরীরে একটা ইনফেকশন আছে বুঝতে পারছি, কিন্তু সেটা কি আমরা ধরতে পারছি না। এই বলে তিনি 15 দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমায় ছাড়লেন। ছেড়ে বললেন যে পরের 15 দিন পর যখন আসবেন এই টেস্টগুলো করে আসবেন। তো সেই 15 দিনে কিন্তু আমার শরীরের আর উত্থান পতন সেইভাবে কিছু হয়নি। 15 দিন পর আমি কলকাতায় আবারও সেই টেস্টগুলো করে যাই। সেই টেস্টেও কিন্তু কিছু ধরা পড়েনি। সেই 15 দিনের মাথাতেই কিন্তু জানেন, অদ্ভুতভাবে আমাকে একটি টেস্ট উনি দিয়েছিলেন করতে এবং বলেছিলেন, সেই টেস্টের রিপোর্টটা নেগেটিভ দেখে বলেছিলেন যে এই টেস্টের রিপোর্টটা যদি পজিটিভ আসতো আপনার একটা খুব সুন্দর চিকিৎসা ছিল, স্টেরয়েড ট্রিটমেন্ট ছিল, যেটা করলে আপনি ভালো হয়ে যেতে পারতেন, কিন্তু সেটাও তো নেগেটিভ এলো, দেখা যাক আমরা নিশ্চয়ই কেসটাকে ছোট করে আনতে পারবো। এই বলে ততদিনে কিন্তু এবার আমার জল বাড়ছে, শরীরের মধ্যে জল বাড়ছে, শরীরের ক্ষমতা কমে আসছে, এবং উনি আমায় তখন একবার আরেকটু বাড়তি ভালো চিকিৎসার জন্য তিনি নিজেই আমায় বলেছিলেন যে একবার আমাদের রাজ্যের বাইরে গিয়ে একবার একটু চেক আপ করে আসতে। তো তার কথা মতোই কিন্তু আমি রাজ্যের বাইরে গিয়ে
হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে যাই এবং সেখানে গিয়েও ডাক্তারবাবুকে দেখাই। তিনিও সেখানে এই যা যা টেস্ট হয়েছিল আমার কলকাতা শহরে সেই সমস্ত কিছু টেস্ট কিন্তু তিনি আবারও করান, ইনক্লুডিং এন্ডোস্কোপি। সেখানেও কিন্তু এবং আরও কিছু বাড়তি টেস্ট করান, সেখানেও কিন্তু কিচ্ছু ধরা পড়লো না। এবং শেষের দিন উনি আমায় ডেকে বললেন যে আমি 100% বলতে পারি আপনার লিভারে কোনো সমস্যা নেই, ঠিক আছে, তো আপনার মনে হচ্ছে সমস্যাটা কিডনির দিকে এগোচ্ছে। কেন কি ততদিনে আমার কিন্তু কিডনি থেকে প্রোটিন লিক করতে শুরু করেছে। মানে আমি যখন প্রথম কলকাতায় যাই, ভর্তি হই, তখন কিন্তু আমার কোনো রকম কিডনির সমস্যা ছিল না, বা এই যে প্রোটিন লিক করার ব্যাপারটা কিন্তু ছিল না, শুধুই লিভার আর স্প্লিনটা বড় হয়েছিল এবং পেটে জল দেখা গেছিল। তো কিডনির সমস্যা ধরা পড়েছে। তখন আমি ভাবলাম যে আমার যদি লিভারে সত্যি সত্যি কোনো সমস্যা নেই, তাহলে আমি আবার কলকাতাতেই ফিরে যাই। কলকাতাতে গিয়ে যেহেতু আমার ছোট বাচ্চাটা আছে, সেখানে ফিরে গিয়েই না হয় আমি আবার আমার পরবর্তী চিকিৎসা করব। এই বলে আমি আবার কলকাতায় ফিরে আসি। কলকাতায় ফিরে এসে যে টেস্টটা কলকাতার, আমি প্রথমে বললাম কলকাতায় যে টেস্টটার কথা, যে প্রথমেই আমার নেগেটিভ এলো, সেই টেস্টটা কিন্তু সেখানে গিয়ে, বাইরের রাজ্যে গিয়ে, সেই হাসপাতালে গিয়ে কিন্তু আবার আমার পজিটিভ এসেছিল। সেটা যেই পজিটিভ এলো, তখন আমি ভাবলাম যে না, তখন একবার নেগেটিভ একবার পজিটিভ, তাহলে কলকাতায় গিয়ে আরও একবার ওই টেস্টটা করাই। বিশ্বাস করুন, দিন 10 পর এসে ওই টেস্ট আবার করাই, আবার ওই টেস্টটা নেগেটিভ আসে। ঠিক আছে, তার মানে কি হলো, যে যে পথে ডাক্তারবাবু হাঁটবেন ভাবছিলেন, সেটা গিয়ে আবারও একটা দিগ্ভ্রান্ত হয়ে গেলেন, মানে সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী। তখন যেহেতু নেগেটিভ এলো, আবারও তাহলে ডাক্তারবাবুরা ভাবতে শুরু করলেন যে সমস্যাটা হয়তো আমার লিভারেরই কোনো সমস্যা, এমনকি লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এই ধরনেরও ভাবনা তারা ভাবছিলেন। ঠিক আছে, কিন্তু এদিকে কিডনি থেকে ততদিনে বারবার করে টেস্ট হচ্ছে এবং কিডনি থেকে কিন্তু প্রোটিনের বেরিয়ে যাওয়ার পরিমাণটা বাড়তে থাকছে এবং শরীরে ততদিনে কিন্তু আমার এই সমস্ত মাসেল যেগুলো ছিল সেগুলো সমস্ত লস হতে আরম্ভ করেছে, মানে মাসেল ভাঙতে শুরু করেছে। এবার আবারও আমি কলকাতাতে ওনারা একসঙ্গে বোর্ড বসিয়ে না ভাবলেন কি যে তাহলে লিভারে কোনো সমস্যা যখন পাওয়া গেল না, এদিকে কিডনিতে প্রোটিন লিক হচ্ছে কিন্তু ক্রিয়েটিনিন এদিকে নর্মাল আছে, তাহলে হয়তো আমার টিবি থাকতে পারে, টিউবারকিউলোসিস, পেরিটোনিয়াল টিবি যেটাকে বলে। ঠিক আছে, তো তাহলে তার জন্য ফার্দার টেস্ট করা হোক, বাড়তি কিছু টেস্ট। সেই টেস্টগুলো হচ্ছে, কোনোভাবেই কিন্তু টিবি যে টেস্টটাতে পজিটিভ এলে টিবি শিওর হওয়া যায়, সেই রকম কোনো কিছু পরীক্ষার ফল কিন্তু আসছিল না। টিবির যিনি স্পেশালিস্ট তার কাছে পাঠানো হলো, সেখানেও তিনিও দেখে বললেন যে না, টিবি তো কোনোভাবেই থাকতে পারে না। তাহলে এবার কি থাকতে পারে? তাহলে ওনারা ভাবলেন যে হয়তো আমার রক্তে কোনো ম্যালিগনেন্সি থাকতে পারে, ব্লাডের কোনো ক্যান্সার একটা থাকতে পারে, লিম্ফোমা বলে। সেটার জন্য একজন হেমাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনিও বলেন যে না, তাহলে তো কোনো না কোনোভাবে টেস্টে ধরা পড়তো। কেন কি, এই যে আমার পেটে জল এবং ততদিনে না বিভিন্ন জায়গায় বিভিন্ন জয়েন্টসে তখন আমার কিছু কিছু লিম্ফ নোড বড় হয়ে গেছিল। সে লিম্ফ নোডগুলো থেকে কিন্তু ততদিনে প্রায় কমপক্ষে 20-21 বার জল এবং ওই লিম্ফ নোড থেকে বায়োপসি বা এফএনএসি মিলিয়ে এতবার ততদিনে আমার হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই লিম্ফ নোডেও কোনোভাবে কোনো জার্ম ধরা পড়ছে না, কোনো ইনফেকশন ধরা পড়ছে না। এবার তাহলে কি করা যাবে? ততদিনে কিন্তু কলকাতার প্রায় সমস্ত নামকরা বেসরকারি হাসপাতালগুলোতে আমার একবার করে ঘোরা হয়ে গেছে। ডাক্তারবাবুরাও কিন্তু পাজলড হয়ে যাচ্ছিলেন যে এই হেলথের বিষয়ে, তখন আমরা সবসময় বেটার ট্রিটমেন্ট এবং বেটার হসপিটালের খোঁজ করি, কারণ আমাদের হেলথের সাথে জড়িয়ে থাকে আমাদের জীবন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি বা আমরা যেটা চাই যে বেটার অপশন বা বেটার ট্রিটমেন্ট, বেটার হসপিটাল। সেক্ষেত্রে এই কথাই মাথায় রেখেই আমাদের সিয়ান হসপিটালের পাশেই গড়ে উঠেছে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোম, যেটা আপনারা প্রত্যেকেই জানেন বহুদিন ধরে আমরা পরিষেবা দিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমরা ওখানটায় অনেক উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছি, তার সাথে বেশ কিছু ট্রিটমেন্ট যেটা আমরা দিয়ে আসছি সেগুলো আবার
আবার আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমরা আরো অনেক উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে এসেছি এবং সেই সমস্ত যন্ত্রপাতির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন সাকসেসফুলি ওখানে করে আসছি। যেমন আমাদের জেনারেল সার্জারির মধ্যে পড়ছে আপনার হাইড্রোসিল, অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, স্টোন, এছাড়াও আমাদের বিভিন্ন রকমের অপারেশন যেমন টিউমার বলুন বা থাইরয়েড, এগুলো তো রয়েছেই। তার পাশাপাশি আমাদের অর্থোপেডিক্সের সমস্ত রকমের ওটি এখানে করা হয়। তাছাড়াও যেটা আমাদের আছে মেডিসিন এবং বিভিন্ন বিভাগ চালু আছে, আইসিইউ চালু আছে। মেডিসিনের মাধ্যমে আমরা আইসিইউ পরিষেবা দিয়ে থাকছি আপনাদেরকে। এখানে আমাদের আইসিইউ খুব উন্নত মানের যন্ত্রপাতি দিয়েই সাজানো হয়েছে। আরো যেটা আকর্ষণীয়, এখানে ওপিডি পরিষেবা চালু আছে। এখানে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টর বাবুরা এখানে ওপিডি করছেন, যেমন আমাদের নেফ্রোলজি, ইউরোলজি, এই সমস্ত ওপিডি গুলো চালু আছে। তার সাথে আপনাদেরকে আরো একটা বিষয় বলবো যে আমাদের ডে কেয়ারের মধ্যে ডায়ালাইসিস পরিষেবা চালু আছে এবং এই সমস্ত সহায়তাগুলো আপনারা 24 ঘন্টায় পেয়ে যাবেন এবং এগুলো সিয়ান হসপিটালের পাশেই আমাদের এই পরিষেবাটা চলছে। 24 আওয়ার্স আমাদের ফার্মাসি আছে, প্যাথোলজি আছে, এগুলো সব আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত অপারেশন গুলো কিন্তু ল্যাপারোস্কোপির সাহায্যে দিয়ে থাকছি। বীরভূমের মধ্যে সর্বপ্রথম আমরাই ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু হার্নিয়া অপারেশন চালু রেখেছি। তো আপনারা আমাদের শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোমটা অবশ্যই ভিজিট করুন এবং আমাদের এখানে আসুন, আমাদের পরিষেবা দেখুন, তারপরেই আপনারা আমাদের এই পরিষেবা গ্রহণ করবেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। যে এই পেশেন্টটার কি তাহলে থাকতে পারে, ঠিক আছে, তারাও কিন্তু ভীষণভাবে আমাকে মানসিক জোরও দিয়েছেন যে না, ভেঙে পড়বেন না, আমরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে ধরে ফেলবো, কিন্তু তারা ধরতে পারছিলেন না। এই বলে শেষ পর্যন্ত ঠিক হলো যে একটা পেট স্ক্যান করা হোক। আপনারা পেট স্ক্যানের কথা জানেন কিনা আমি জানি না। পেট স্ক্যান হচ্ছে যে শরীরে ম্যালিগনেন্সি ধরার একটি টেস্ট, যেটা কমপক্ষে মানে অন্ততপক্ষে 90% শিওর হওয়া যায় যে শরীরে ম্যালিগনেন্সি আছে কিনা। তো সেই রকম একটি টেস্ট করার জন্য আমি আবার আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি হই এবং সেখানে তখন তারা আমায় আবার বলেন যে ওই হাসপাতালে আর কি, যে এই লিম্ফ নোডগুলো এতদিন হয়েছে নিডল বায়োপসি হয়েছে, তো সেই লিম্ফ নোডের ধরুন যে জায়গায় সুচটা ঢোকানো হচ্ছে তার পাশেও কোথাও ম্যালিগনেন্সি থাকতে পারে। তাহলে কি করতে হবে না, এটাকে কেটে লিম্ফ নোডটাকে কেটে বের করে নিয়ে এসে পুরোটা টেস্ট করার দরকার। তখন আমার এখান থেকে কেটে ওই লিম্ফ নোড টেস্ট হলো। বিশ্বাস করুন সেটাতেও কোনো জার্ম পাওয়া যায়নি, বা পেট স্ক্যানেও কিন্তু আমার শরীরে যে ম্যালিগনেন্সি নেই এটা তখন প্রমাণ হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে কি, আমার শরীরে আসলে কিসের সংক্রমণ হয়েছে এটা ধরার থেকেও তখন আমার মনে হয়েছিল যে ডাক্তারবাবুরা বারবার করে এসে শরীরে খানিকটা চিরুনি তল্লাশি করার মতো ম্যালিগনেন্সি আছে কিনা এটা ধরার জন্য ভীষণই তৎপর হয়ে উঠেছিলেন, কারণ বুঝতে পারছিলাম যে এই ম্যালিগনেন্সিটা ওনারা রুল আউট করার চেষ্টা করছিলেন। তো যখন পেট স্ক্যানও পাওয়া গেল না, লিম্ফ নোডও পাওয়া গেল না, অদ্ভুতভাবে তখন কিন্তু ওই বেসরকারি হাসপাতালেই আবার যে টেস্টটার কথা প্রথম থেকে আমি বলছি সেই টেস্টটা করা হয়। সেখানে গিয়ে দেখা যায় যে সেই টেস্টটা আবার পজিটিভ এসছে। তার মানে ভাবুন, এই এএনএ টেস্ট যে টেস্টটার কথা আমি বলছি, এই এএনএ এই টেস্টটা আমার টোটাল জার্নিতে 5 বার করা হয়। তার মধ্যে 3 বার আসে পজিটিভ, 2 বার আসে নেগেটিভ। লাস্টলি ওটা আবার পজিটিভ এলো। প্রোটিনটাও এতটা লিক হচ্ছিল এবং তখন প্রায় আমার 3.75 গ্রাম পর্যন্ত প্রোটিন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে ক্রিয়েটিনিন আবার নর্মাল ছিল। তখন ডাক্তারবাবুরা এই টেস্টটা পজিটিভ হলো এবং তারপর এই এএনএ প্যানেল করার পর আমার ধরা পড়লো যে আমার একটা অটো ইমিউন ডিসঅর্ডার শরীরে আছে এবং অটো ইমিউন ডিজিজে আমি আক্রান্ত, এসএলই বলে, যেটা লিউপাস বলে পরিচিত, সেই লিউপাস রোগে আমি আক্রান্ত। কিন্তু বিশ্বাস করুন এখানেই কিন্তু সমস্যাটা থেমে যাওয়ার কথা ছিল, তাতেও সমস্যা থামলো না। কারণ সেই সময় তারা বললেন যে কিডনিটা যেহেতু আপনার এফেক্টেড হয়েছে, সেই কিডনিটা কত দূর পর্যন্ত এফেক্টেড হয়েছে, খারাপ হয়েছে না কি আছে সেটাকে দেখার জন্য আগে আমাদেরকে একটা কিডনি বায়োপসি করতে হবে এবং কিডনি বায়োপসি করে দেখা গেলে কতটা কি ঠিক ভুল আছে সেটা মানে সঠিক জানা গেলে তবে আমরা আপনার মেডিসিন স্টার্ট করতে পারবো, স্টেরয়েড ট্রিটমেন্ট যেটা আমার পরে হয়েছে।
তার আগে পর্যন্ত আপনাকে আমরা কোনো রকম ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো না। তো ততদিনে কিন্তু আমার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমি তখন প্রায় নিজের পায়ে আর ভালো করে চলতেও পারি না, কারণ তখন আমার এত মাসেলগুলো ভেঙে গেছিলো। তো বাড়ির থেকে সবাই বুঝিয়ে বললেন যে আর একটাই তো মাত্র টেস্ট, এটা একবার করিয়ে নে বাবু, তাহলে অন্তত পক্ষে সঠিকভাবে তো ট্রিটমেন্টটা চালু হবে। তো আমি তখন ওনাদের বাড়িতেও তখন বলাতে আমি রাজি হলাম। রাজি হওয়ার পর আমি গেলাম সেখানে, কিডনি বায়োপসি করব বলে ভর্তি হলাম। তো কিডনি বায়োপসি করতে গেলে আবার কি হয় জানেন, এরকম উপুড় হয়ে শুতে হয়, ঠিক আছে। কিন্তু ততদিনে আমার শরীরে প্রায় ডাক্তারবাবুদেরই কথা তখন শুনতাম, মানে মুখ, পেট, পা সব মিলে প্রায় 20 লিটার মতো জল। তো সেই জল নিয়ে তাহলে কি করে আমি উপুড় হয়ে শোবো? উপুড় হয়ে শুতে গেলে তো পেটটা ফাঁকা হতে হবে। সেই জন্য ওনারা বললেন যে একটা কাজ করা যেতে পারে, কারণ আপনার কিন্তু একদিনে শরীর থেকে এতটা জল পেটটা ড্রাই করা যাবে না, তাহলে কি হবে, যে কোনো মুহূর্তে মানে মানুষটা কোলাপস করে যেতে পারে। সেই জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে যে আপনার পেটে একটা কেটে ছোট করে একটা ক্যাথেটার, হ্যাঁ ক্যাথেটার আমরা লাগিয়ে দেব। সেই ক্যাথেটার দিয়ে ওটা কন্ট্রোল করা থাকবে, 24 ঘন্টায় আপনার জলটা ড্রাই হয়ে যাবে, পেটটা ড্রাই হয়ে যাবে। তো সেই মুহূর্তে গিয়ে আমরা তখন উপর করে আপনার কিডনি বায়োপসিটা করতে পারবো। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে। কিডনি বায়োপসি করতে আমি আবারও সেই বেসরকারি হাসপাতালে যাই এবং সেখানে গিয়ে যখনই এই প্রসিডিওরটা শুরু হয়, এটা হয় নর্মাল একটা ইউএসজি রুমে। তো যখনই প্রসিডিওরটা শুরু হয় বুঝতে পারলাম, আমার একটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া ছিল, বুঝতে পারলাম যে আমার এখান থেকে ফিল হচ্ছিল না গরম গরম কিছু একটা বেরোচ্ছে। তো এর আগে আমার অন্তত পক্ষে 10 পেট থেকে আরও জল বের করা হয়েছে, তখন 3 লিটার 4 লিটার করে জল বের করা হতো। তো সেই অভিজ্ঞতা যেহেতু আমার ছিল, আমি ভাবলাম হয়তো জলটাই বেরোচ্ছে। তারপর বুঝতে পারলাম যে কিছুক্ষণ পর যে না, এটা তো জল বেরোচ্ছে না, ডাক্তারবাবুরাও ছোটাছুটি করছেন, নার্স আসছে এসে চেপে ধরার চেষ্টা করছে ওই জায়গাটা। তখন আমি বললাম যে কি হয়েছে ডাক্তারবাবু, আমাকে কিছু বলুন। তখন ডাক্তারবাবু বলছেন আপনি ভয় পাবেন না, সেরকম কিছু হয়নি, আপনার পেটের একটা স্ক্যালপেল চালাতে গিয়ে একটা আর্টারি কেটে গেছে। তো আমি তখন মনে মনে ভাবছি এ বাবা, আর্টারি কেটে গেছে কথাটা কি? তখন তো অ্যাকচুয়ালি যা হয়, আর্টারি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। তো বুঝতে পারলাম নার্সরা তখন ওটাকেই চেপে ধরার চেষ্টা করছিলেন আর কি। তো উনি প্রথমে চেষ্টা করেছিলেন, উনি সেলাই করতে পারেননি। আর তখন আমার এমনই অবস্থা, ওখান থেকে আর তো কোনো ওটিতেও শিফট করানো যাচ্ছে না। এমার্জেন্সি থেকে সার্জেন এলেন, তারাও কিছুক্ষণ চেষ্টা করলেন, পারলেন না। তো ক্লিপিং করে দিয়ে ওখানে রেখে দিয়ে এবারে হাসপাতালের ভেতরে একটা সেই ছোটাছুটি এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়েছে। তো তখন ওনারা আমায় বললেন যে আপনি ভয় পাবেন না, এটা কিছু এমন ব্যাপার না, হয়ে যাবে। তো বিশ্বাস করুন, এই যে টোটাল জার্নিটার কথা আমি বললাম, এই জার্নিতে না আমি কখনো ভাবিনি যে আমি আর কখনো না হয়ে যেতে পারি, মানে না থাকতে পারি বা আমার মৃত্যু হতে পারে। কিন্তু এই যে 40 মিনিট সময় আমাকে ওই ইউএসজি রুমে ফেলে দিয়ে ওনারা ছোটাছুটি করছেন বা কিছু, সেই 40 মিনিট সময় আমি ভাবছি আমার শরীর থেকে তো সব রক্ত বেরিয়েই যাচ্ছে, তাহলে একেই কি বলে মৃত্যু? এটাকেই বোধহয় তাহলে বলে মৃত্যু। হয়তো মৃত্যু আসছে আসছে, এইভাবে আমি অপেক্ষা করছি মৃত্যুর জন্য। যাই হোক, তারপর কিছুক্ষণ পর 40-45 মিনিট প্রায় পর আরেকজন সার্জন এলেন, ঠিক আছে। উনি আসার পর তখন এবার ক্লিপ খুলে স্টিচ হবে আর কি। ততক্ষণে বুঝতে পারলাম যে এবার উনিও প্রসিডিওর শুরু করেছেন। যখন উনি জাস্ট ক্লিপটা খুলে করছেন, সেলাই করবেন বলে আমি দেখতে পেলাম ছপ করে গিয়ে রক্ত সারা চোখে মুখে, ডাক্তারবাবুর চশমা সমস্ত রক্তে ভিজে গেল। তো তখন মনে মনে ভেবেছিলাম যে এটাই হয়তো ভবিতব্য ছিল, যে ওই ডাক্তারবাবু আমার রক্তে স্নান করবেন। যাই হোক, তারপর কোনো রকম কষ্ট করে উনি সেলাইটা করে দেন। করার পর ভাবলাম যে তাহলে হয়তো এবারেও মৃত্যু আমায় ছুঁতে পারলো না, আমি বেঁচেই গেলাম। যাই হোক, তারপরে আরও সব থেকে যেটা দুঃখজনক ঘটনা কি জানেন, এই যে আমার ঘটনাটা ঘটলো, তখন তো আর আমাকে কোথাও শিফট করাবার অবস্থায় নেই। এবার তাহলে ভর্তি করতে হবে,
কিন্তু যে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে আমি সেদিনকে কিডনি বায়োপসি করতে গেছিলাম, সেই ডাক্তারবাবু আমায় ভর্তি নিতে অস্বীকার করলেন। বললেন আজকের ভর্তির কারণটা তো কিডনি বায়োপসি নয়, তাহলে আমি ওনাকে আমার আন্ডারে ভর্তি করতে পারি না। আবার সেদিনকে সেই ঘটনার ভর্তির যেটা কারণ যিনি ঘটিয়েছেন, তিনি একজন পেশেন্টকে ভর্তি করার তার অথরিটি নেই, তিনি যেহেতু একজন রেডিওলজিস্ট। তাহলে আমাকে কে ভর্তি নেবে? বিশ্বাস করুন, ওই টানা বেডটার উপরে শুয়ে শুয়ে আমাকে কেউ ভর্তি নেয়নি সেদিনকে। আমি কোথায় যাব, কার কাছে ভর্তি হব, কেউ ভর্তি নিচ্ছে না। যাই হোক, শেষ পর্যন্ত তিনিই আবার রাজি হয়েছিলেন, যিনি কিডনি বায়োপসি করতে প্রেসক্রিপশান করেছিলেন, যে না ঠিক আছে তাহলে ভর্তি নেওয়া হোক। এরকম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমাকে নিয়ে গিয়ে আবারও বেডে রাখা হয়। যাই হোক, তার পরের দিন সকালবেলায় সেই ডক্টররাই আবার আমাকে বোঝাতে এসেছিলেন যে আপনি ভাববেন না, যতদূর যা হয়েছে ঠিক আছে। মানে আমার বাড়ির লোককেও বুঝিয়ে বলেছিলেন যে ওর যা শরীরের অবস্থা, ওকে আর কোনো রকম কাটাছেড়াই করা যাবে না, কারণ শরীরে তখন অজস্র কাটাছেড়া, করা যাবে না। ও 1 মাস পর ও যখন সুস্থ একটু হবে তখন আবার আমরা কিডনি বায়োপসি করব, তারপর গিয়ে আমরা মেডিসিন দেব। তখন আমার বাড়ির লোক বলেছিল যে না, আপনাদের এখানে আর কিচ্ছু করতে হবে না, আমি ওকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ফিরিয়ে নিয়ে এলো 2022-এরই বোধহয় 24শে ডিসেম্বর আমার মনে আছে। বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে এবার তারা ভাবছে এবার কোথায় নিয়ে যাব, কারণ কলকাতা শহরে তো এমন আর কোনো বেসরকারি হাসপাতাল নেই যেখানে আমি এর আগে ঘুরে আসিনি। সমস্ত হাসপাতাল ঘোরা হয়ে গেছে। তারপরেই হঠাৎ করে মনে হয়েছে যে এই রোগের চিকিৎসা করবেন একজন রিউমাটোলজিস্ট। তো আমার যিনি এখন বর্তমান ডাক্তার, ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন আমার হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন এবং আমাদের থেকে 3 সিনিয়র দাদা ছিলেন আর কি। তো আমার হাজব্যান্ড তার সঙ্গে তখন ফোনে যোগাযোগ করে। সেই ডাক্তার দাদা তখন সেই ডাক্তার দাদাকে ফোনে যোগাযোগ করে এবং ডক্টর তখন বলেন যে ঠিক আছে, আমাকে আগে হোয়াটসঅ্যাপে ওর রিপোর্টগুলো একটু পাঠা, আমি দেখব। তো হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠাবার পরেই ডাক্তারবাবু বলেন যে কালকে নিয়ে এসে একবার হসপিটালে ভর্তি করতে পারবি? তখন আমি বলেছিলাম যে আমার আর যাই হোক, আমি অন্ততপক্ষে হসপিটালে আর ভর্তি হতে পারবো না, কারণ আমার আর সেই শারীরিক কন্ডিশন ছিল না। যাই হোক, তিনি কিন্তু সেদিনের আমার কথাটার মান্যতা দিয়ে আমাকে পরে বলেছিলেন যে 2-3 দিন পর একটু সুস্থ হলে তার সঙ্গে গিয়ে দেখা করতে। তো আমার সমস্ত রিপোর্ট নিয়ে আমার খুব ভালো মনে আছে 2023 সালের 29শে ডিসেম্বর আমি ডাক্তারবাবুর কাছে যাই। সেখানে গিয়ে ডাক্তারবাবু আর রিপোর্ট তো যা হোয়াটসঅ্যাপে দেখেছিলেন সেটাই দেখেছিলেন, দেখে শুধু বললেন যে মানুষটাকে তো মেরেই নিয়ে এসেছিস তোরা, তো ঠিক আছে আর কোনো টেস্ট নয়, ওর ইমিডিয়েট আগে মেডিসিন স্টার্ট করার দরকার। তো সেই দিন থেকেই উনি আমার স্টেরয়েড ট্রিটমেন্ট শুরু করেন। 2023 সালের 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন আমার খুব ভালো মনে আছে। সেদিনকে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হয় এবং তারপর থেকে 1 বছর আমি পুরোপুরি এই স্টেরয়েড ট্রিটমেন্ট নিই। আমার ডাক্তার ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় অত্যন্ত পরম যত্নে আমার ট্রিটমেন্ট করেন এবং প্রতিনিয়ত আমার খোঁজ খবর করেন, কারণ প্রতিদিন তখন এই যে জলটা যেটা হয়েছিল শরীরে, আমি ভেবেছিলাম হয়তো বের করতে হবে, তো উনি বলেছিলেন এটা বের করার মতো নয়, এটাকে শুকিয়ে ফেলতে হবে। তো প্রতিদিন ওষুধ খেতাম, আমার এই মেজারমেন্ট করতে হতো আর কি, পেটের যে কতটা কমছে বা ওজন কতটা কমছে, জল কতটা শুকাচ্ছে, এরকম করে প্রতিদিন একটা লিস্ট করে রাখতে হতো, যেটা ডাক্তারবাবু খবর নিতেন আমার প্রতিদিন। সেইভাবে একটু 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 করে প্রায় জলটা শুকোতে, শুধুমাত্র পেটের জলটা শুকোতে প্রায় 4-5 মাস মতো সময় লাগে। কিন্তু তারপরেও আমার কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও আমার মেডিসিন তো চলছেই, একটু 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 করে আমি সুস্থ হই। এই হচ্ছে এটার খুব যন্ত্রণাময় একটা পথ আর কি। ওষুধ খাওয়ার পর যখন আমি সুস্থ হই, 4 মাস পর যখন ডাক্তারবাবুর কাছে প্রথমে যাই,
সেখানে গিয়ে তখন মানসিকভাবে বিশ্বাস করুন যতদিন এই জার্নিটা চলেছে ততদিন কিন্তু একবারের জন্য আমি ভাবিনি যে আমি ভেঙে পড়বো, আমি অসুস্থ হয়ে মানে কখনো আমার মৃত্যু হতে পারে, এটা কখনো ভাবিনি। কিন্তু যখন সত্যি সত্যি একটু করে আমার ট্রিটমেন্ট শুরু হলো, আমি একটু করে সুস্থ হতে শুরু করলাম, তখন থেকে না মনের জোরটা একটু করে হারিয়ে ফেলছিলাম। কেন কি আমি আর আদৌ পারবো তো, কারণ যে কাজ আমি এতদিন পারতাম সে কাজ আর পরে পারছিলাম না। সবার আগে ধরুন কাজের জায়গাটা নষ্ট হয়ে যায়, এতদিন ধরে দীর্ঘদিন আমি অসুস্থ, আমার কাজের জায়গা কি আর থাকবে, সেই কাজের জায়গা নষ্ট হয়ে যায়। আমার ভালো লাগার ধরুন আমার গানের একটা দিক ছিল, সেই সমস্ত বিভিন্ন জায়গায় আমি স্টেজ শো করতাম, প্রোগ্রাম করতাম, সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। আমি তখন জবুথবু একটা মানুষ, তোলা কাপড়ের মতো থাকি। সবাই আমাকে ধরুন ভীষণ যত্ন করে, বাড়ির লোক, বাড়ির যারা আছে আশেপাশের লোক সবাই যত্ন করে, কিন্তু সেটা না আমার খুব কষ্ট মনে হতো যে এটা তো আমার জীবন নয়। তো যাই হোক 4 মাস 5 মাস পর যখন ডাক্তারবাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করছি, ডাক্তারবাবু, দাদা বলতাম আমি, দাদা এখনও বলি, যে দাদা আমি তো ভালো হলাম, একটু করে ভালো হলাম, এই সমস্যা কি আমার মেয়েরও হতে পারে কখনো? তখন ডাক্তারবাবু বললেন আর কি যে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে বা এমন আরও অনেক ঘটনা ঘটবে, সেগুলোকে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই শুধু যেটাতে তুই ভালো থাকিস মন দিয়ে গান করে যা। আর একটা কথা মনে রাখবি যে এই সমস্ত সমস্যা থেকে মেডিসিন তো চলবেই, যেগুলো অত্যন্ত ব্যয় সাপেক্ষ, ঠিক আছে, মেডিসিন তো চলবেই। এই মেডিসিনের ব্যয়ভার কমে আসতে পারে একটাই উপায়ে। কি উপায় না, যখন এই যে সুস্থ হচ্ছিস এই সময়ে জেনে রাখবি, মানুষ যেরকম মনে করে ওষুধ খায়, মানুষ যেরকম মনে করে আমাদের সাধারণ জীবনে ভাত রুটি মুড়ি এগুলো খায়, ঠিক সেই রকমই শরীর চর্চা বা ব্যায়াম, যোগ ব্যায়াম, এটাকেও কিন্তু জীবনের একটা অঙ্গ হিসেবে ধরে নিতে হবে। তাহলে তুই ভালো থাকতে পারবি, এবং যত এক্সারসাইজ করবি, যত নিজেকে ভালো রাখবি, যত এই সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে রাখতে পারবি, তত কিন্তু মেডিসিন কমে আসতে পারে এবং তত তাড়াতাড়ি তুই স্টেরয়েডও উইথড্র করতে পারবি। তো সেই দিনের সেই কথাটা আমি সব সময় মনে রাখি, আমার আজও মনে থাকে। তারপর থেকে আমি যোগ ব্যায়াম অভ্যাস করা শুরু করি। সত্যি কথাই বলতে কি, ডাক্তারবাবুর নির্দেশে যতদিন স্টেরয়েড নিতে হয় নিয়েছি, এবং যেদিন উনি বলেছেন যে না স্টেরয়েড আর নেওয়া যাবে না, এবার স্টেরয়েড উইথড্র করতে হবে, তাতে যত কষ্টই হোক না কেন, বিশ্বাস করুন তার 7 দিনের মধ্যে আমি স্টেরয়েড উইথড্র করেছি। আজ পর্যন্ত একটা দিনের জন্য আমি যেরকম মেডিসিন নিতে ভুলি না, ঠিক সেরকমই একটা দিনের জন্য কখনো যোগ ব্যায়াম করতেও ভুলি না। তাই আমি একটা কথাই শুধু বলবো যে যদি আমার জীবনের গ্রাফটাকে আমি কখনো এইভাবে দেখি যে আমি 100তে ছিলাম, যেখানে আমার সব কিছু ছিল, আমার পরিবার পরিজন, আমার সামাজিক অবস্থান, আমার শিক্ষাগত অবস্থান, আমার আর্থিক বল, সব কিছু ছিল, তা সত্ত্বেও ছিল না শুধুমাত্র এই নির্দিষ্ট একটা রোগ সম্পর্কে সচেতনতা। এই নির্দিষ্ট একটা রোগ সম্পর্কে আমি ছিলাম অজ্ঞ, তাই জন্য আমাকে এতগুলো জায়গায় ঘুরতে হয়েছে, এতগুলো জায়গায় গিয়ে হয়রান হতে হয়েছে। কিন্তু আজকে আমি চাই যে মানুষ এইটা সম্পর্কে জানুক, বুঝুক, অন্ততপক্ষে সচেতন থাকুক, যে কিছু সাধারণ সমস্যা সেইগুলো যেন যখন হয় তখন একবার অন্ততপক্ষে এই রোগটার কথা মাথায় আসে, যে যাতে করে ধরুন খুব সামান্য সমস্যা নিয়ে অন্ততপক্ষে বাতের ডাক্তারের কাছেও যে যেতে হতে পারে, এটা যেন মাথায় আসে। তাই আমি বলবো আমার জীবনের গ্রাফটা 100 থেকে 0তে পৌঁছেছিল। আজ আমি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন নিয়ে যোগ ব্যায়াম করে সেই গ্রাফটাকেই আবার 0 থেকে 100তে তুলে আনতে পেরেছি। এটা আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এবং আপনারাও যাদের কাজ পর্যন্ত আমার এই কথাগুলো পৌঁছবে, তারা শুধু একটু সচেতন থাকুন। সামান্য একটু সমস্যাও কিন্তু অনেক রকম বড় কারণ হতে পারে। আপনারাও সবাই প্রতিদিনের জীবনে যোগ ব্যায়ামটাকে অভ্যাস করুন এবং ভালো থাকুন, মনের আনন্দে বাঁচুন। ব্যাস, আর কিছু বলার নেই। আপনারা শুনলেন শ্রেয়সীর মুখ থেকে তার জীবনের ঘটে যাওয়া সেই সমস্যাগুলোর কথা এবং কিভাবে সে এখান থেকে মুক্তি পেল এবং সেটাও আপনাদের শোনালো।
আমরা চাইবো যে এরকম ধরনের ঘটনা আপনাদের জীবনে কারণ যেন না আসে, আর তার সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরা। তো এরপর থেকেই সিওসি এই ধরনের সমস্যা যারা রয়েছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে যোগ থেরাপি কীভাবে করবেন এবং কিভাবে নিজের মানসিকতাকে সবল রাখবেন, রোগের সাথে লড়াই করবেন, সেই সাহস মানুষকে জুগিয়ে যায়। আমরা আপনাদের সমস্ত ঘটনা শোনালাম। পরবর্তী দিনে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসব। আপনারা সৃষ্টি সকালের সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।